তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি তো ধরে নাও দার্জিলিংয়ে গেছিলাম 4-5 মাস হয়ে গেল, তারপরে আর ভিডিও দিতে পারিনি এই ঠান্ডার জন্য। যাই হোক, আজকে আবার নতুন একটা রাইড, নতুন সকালে নতুন রাইড শুরু করলাম। তো আগের ভিডিও যেটা আমি দার্জিলিং ভিডিও ছেড়েছিলাম, তো নতুন হিসেবে ভালোই রেসপন্স পেয়েছিলাম, ভাবলাম চলো কন্টিনিউ করা যাক চ্যানেলটা। তো আজকে আমার রাইডটা হচ্ছে লাভার উদ্দেশ্যে, লাভাতে যাব, কিন্তু আমি ময়নাগুড়ি হয়ে যাব, কারণ ময়নাগুড়িতে আমার দিদির বাড়ি। তো দিদির বেবি হয়েছে, তো আমি অল্প বেবিটাকে দেখে আমি লাভার দিকে রওনা দিয়ে দেবো। এখন উদ্দেশ্য লাভা থেকে কোথায় যাব বা লাভা যাওয়ার সময় কোন জায়গায় এক্সট্রা থাকবো সেটা আমার এখনও ঠিক করা হয়নি, যেহেতু একাই যাচ্ছি, সোলো রাইড হচ্ছে। আগেরবার দাদা ছিল, এবারে তো নাই। আমার বাড়ির কাছ থেকে ইটাহার ন্যাশনালটা সবথেকে কাছে পড়ে, তো এখন ইটাহারে পৌঁছাতে 8-9 কিলোমিটার মতন পথ অতিক্রম করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের সকালবেলা দৃশ্য। আগেরবার যখন আমি দার্জিলিংয়ে গেছিলাম, এই জায়গাটা আমার একটা ব্যাগ ছিল। তো আমি এই জায়গাটা একটা সবসময় ব্যাগ রাখি, এখানে ব্যাগ না রাখলে কীরকম একটা ফাঁকা ফাঁকা ভাব লাগে, আর এখানে ব্যাগটা থাকলে অল্প সেফটি মনে হয়। কী জানি না কী কারণ সাইন্টিফিক, কিন্তু আমার অল্প সেফটি মনে হয়। সুন্দর পরিবেশ, ফাঁকা রাস্তা, ভালো মতনই যাচ্ছি। ঠাকুর করে যেন রাইডটা ভালোই হোক। আর আমার স্পিড নর্মালি আছে 60। সো এখন ইটাহারে ঢুকলাম, সামনে ন্যাশনাল দেখতেই পাচ্ছ। সকালবেলা তো ন্যাশনালটা ফাঁকাই হতে পারে, কিন্তু তাও তো ভিড় মনে হচ্ছে। থেকে বেরোলাম, কিন্তু আমি মাইকটা টেস্ট করিনি। আমার এখন মনে পড়লো, ধরে নাও আমার 4-5টা ফুটেজ না হয়ে গেছে, তারপর মনে করলো আমি তো মাইকটাই সব সেট করছি, কিন্তু একবারও মাইকটা ঠিক মতন কাজ করছে কিনা সেটা দেখিনি। এখান থেকে শিলিগুড়ি পাক্কা 200 কিলোমিটার, মানে মাইলস্টোনে লেখা ছিল। এই 200 কিলোমিটারের লম্বা জার্নিটা যেন ভালো মতন পূরণ করতে পারি। এবং কালকে তো আমি ধরে নাও লাভার উদ্দেশ্যে রওনা দেবই, তো আমার সঙ্গে থেকো। এখন আছি রায়গঞ্জ বাইপাসে ন্যাশনালে। তো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এতটা হাওয়া দিচ্ছে মানে আমার গাড়ি টাল খাচ্ছে, কিন্তু বাইরে বোঝা যাচ্ছে না ঠিক কতটা হাওয়া। কিন্তু হেলমেট খুললে বোঝা যাচ্ছে যে বাইরে কতটা হাওয়া দিচ্ছে। আগেরবার যখন আমি দার্জিলিং যাচ্ছিলাম, তখন এই পাশের গাছগুলো সম্বন্ধে কিছু বলেছিলাম, কিন্তু পাশের গাছগুলো তখন অনেক ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। এটা কি গোলাপ গাছ নাকি? না না, গোলাপ গাছ হবে না, কোনো আলাদা ধরনের গাছ। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। 6 মাস পরে আসলাম, তো অল্পটা চেঞ্জ হবেই। এখানে কি রাস্তা বন্ধ আছে? না না, রাস্তা বন্ধ নয়। হ্যাঁ, যেটা বললাম, আমি যখন এডিটে বসবো, আমি 10-15 মিনিটের মধ্যে ফুল, মানে আমার বাড়ি থেকে ময়নাগুড়ি অবধি আমি কভার করে নিব, কেটে 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 কেটে। আর তারপরে আমি যখন পাহাড়ে উঠবো, ডুয়ার্সে ঢুকবো, কালিম্পংয়ে যাবো, তখন তো অটোমেটিক দেখানোর মতন অনেক কিছু আছে। এমনকি 1 ঘন্টার ভিডিও শর্ট পড়ে যাবে, মানে এত দেখানোর কিছু থাকে। আর আগেরবারও আমি যখন ভিডিও বানিয়েছিলাম, বাড়ি থেকে আমি দার্জিলিং গিয়েছিলাম দাদার সাথে, দার্জিলিং থেকে ফিরেছিলাম, 40 মিনিটের ভিডিও। সবাই বলছি এত লম্বা ভিডিও বানাস না। যাই হোক, তো আমি ভেবে নিচ্ছি এবার যখনই ভিডিও বানাবো, ওই 10-15 বা হাইলি 20 মিনিটের মতন বানাবো, তারপরে আবার পরের পার্টটা শুরু করব। তাই জন্য আমি এই পার্টে আমার ফুল জার্নিটা, মানে যতক্ষণ না পাহাড়ে উঠছি ওই জার্নিটা দেখিয়ে দেবো। তারপর পরের পার্টে যত সিনিক বিউটি আছে বা যত টুরিস্ট স্পট আছে ওগুলো দেখাবো। ওখানে অনেক কিছু দেখানোর মতন আছে। দেখো, কথা বলতে বলতে কোন উপরে উঠে গেলাম, নিচে আর কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে ডালখোলা 40 কিলোমিটার। সামনে মনে হয় জ্যাম লেগেছে। না না, জ্যাম লাগেনি, ওরা ক্রস করতে পারছে না। যাই হোক, এখান থেকে ডালখোলা 40 কিলোমিটার। আমার গাড়িটা একদম ধোয়া হয়নি, দেখতেই পাচ্ছ একদম কি নোংরা হয়ে আছে গাড়িটা। আমি তো হুট করে বেরিয়ে গেছি, তাই জন্য আমার কিছুই করা হয়নি। আমার জিনিসপত্র ঠিক মতো নিচ্ছি কিনা আমি সেটাও জানি না। যে আমি ওখানে গিয়ে দেখলাম যে মোবাইল, আমি এখন পর্যন্ত বাড়ি থেকে বেরিয়েছি, আমি এখন পর্যন্ত মোবাইলও দেখিনি, মানে মোবাইল আদৌ পকেটে আছে কি না, না মোবাইলের জায়গায় পাওয়ার ব্যাংক নিয়ে চলে এসেছি, আমার কিন্তু কিচ্ছু জানা নেই। এই দেখো, কোনো সিগন্যাল নাই। আমি তো ক্যামেরাটা অন করি, ও কিন্তু এখানে একবার পড়ে গেল, পড়ে যাওয়ার পর থেমে যায় না, ও সাইকেলে গড়ায় 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 নিয়ে যাচ্ছে। আমার রাইডের প্রথম টোল প্লাজা। আগেরবার মনে আছে, এই স্পিড ব্রেকার, আমার সাথে দাদা ছিল, এই স্পিড ব্রেকারে দাদার রেনকোটের ব্যাগটা পড়ে গিয়েছিল। আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা। এটা কোন জায়গা সেটা তোমরাই কমেন্টে জানাও। তো যেহেতু গাড়িতে একদম পেট্রোল নেই, এখানে একটা জিওবিপির পেট্রোল পাম্প পেয়েছি, কিন্তু এটা কি রানিং? এটা তো আমার নতুন মনে হচ্ছে। না না না, এটা এখনও রানিং হয়নি, এটা নতুন। চলো, এখানে না থাকলে একটা আছে তোমার ডালখোলা পার করে হাতের বাম দিকে, সেখান থেকেই ভরানো যাবে। বাচ্চারা আমাকে হাই করতেছে। তো যাই হোক, ওদের পিছনে পিছনে বেশি দূর যাওয়া ঠিক না, যেহেতু স্কুলের বাচ্চা আছে।
ওরা কিন্তু সেই মজা পাচ্ছে। যাই হোক, সবার দিন আসবে, তোরা বড় হওয়া, তোরাও পারবেই করতে। এসব জ্যাম এরিয়াতে না যখনই আমি দাঁড়াই তখন ক্যামেরাটা অন করে দিই, কারণ এসব জ্যাম এরিয়াতে কে কখন ধাক্কা মারবে কি করবে, কারণ ভারতবর্ষে তো জানোই, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সিভিক সেন্স একদম লো, তাই জন্য ক্যামেরা অন করে দিই। আমি ডালখোলা পার করে একটা জায়গায় দাঁড়িয়ে গোপ্রোর অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, কারণ সাধারণত আমার মাউন্ট যেটা আছে সেই মাউন্টে যদি আমি গোপ্রোটা লাগাই তো আমি হেলমেটের ভিতর দিয়ে দেখতে পারি যে গোপ্রোতে কী শ্যুট হচ্ছে, কোন অ্যাঙ্গেলে শ্যুট হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, গোপ্রোটা নেমে গেছে। আর যেহেতু এটা 12, তাই জন্য যারা সেলফিতে মানে ভিডিও করে সেলফির মতন করে, সেই সাইডে কিন্তু একটা ছোট্ট ডিসপ্লে থাকে দেখার জন্য, সেই ডিসপ্লেটা অন হয়ে আছে। যাই হোক, রাইডিংয়ে যাচ্ছি, ব্যাটারির প্রবলেম হতে পারে, তাই জন্য সেই ডিসপ্লেটা বন্ধ করে দেবো। যাই হোক, ওটা চললে অল্প হলেও তো ব্যাটারিটা ড্রেন হবেই, তাই জন্য এক জায়গায় দাঁড়াবো, অ্যাঙ্গেল চেঞ্জ করব এবং ফ্রন্টে যে ডিসপ্লেটা থাকে সেই ডিসপ্লেটা অফ করে দেবো। এখানে একটা দেখছো সিসিটিভি ক্যামেরা, সেই যে এখানে। তো আমি এই সিসিটিভি ক্যামেরাটা কেন দেখালাম, অনেকজন সোলো রাইড করে বা অনেক মেয়েরা রাইড করে, এরা যেখানে সেখানে কিন্তু দাঁড়াতে ভয় পায় যে কোন জায়গায় দাঁড়াবো না দাঁড়াবো, আশেপাশের লোক কেমন। যখন দেখবে এই রাস্তার ধারে এরকম সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেসব এরিয়াতে দাঁড়াবা, এমনভাবে দাঁড়াবা যেন সিসিটিভি যেন তোমাকে কভার করে। তাহলে কি হয়, তোমার অল্প রিস্কটা কম হয়, তোমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো সরকারের তরফ থেকে সিসিটিভি ফুটেজটা ক্লেম করে দেখা যাবে যে কি প্রবলেম হয়েছিল। নিজেও কোনো জায়গায় দাঁড়ালে ওই সিসিটিভি ফুটেজ এরিয়াগুলোতেই দাঁড়ায়, কারণ রাস্তাঘাটে দেখো সব সময় চোর ডাকাতের উৎপাত লেগেই থাকে। যারা চোর ডাকাত করে তারা কিন্তু জানে যে এই মোড়ে চুরি ডাকাতি করলে সেরকম রিস্ক হবে না, ওই মোড়ে করলে সেরকম হবে না। ওরা কিন্তু এটাও জানে যে এই জায়গাটা করা যাবে না, কারণ এই জায়গাটা ক্যামেরা আছে। তাই জন্য সেসব এরিয়াতে যদি দাঁড়াও তো ওভারঅল দিক দিয়ে একটা সেফটি থাকা যায়। তো এখানে দাঁড়ানোর মেন কারণ হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করবো, ক্যামেরাটা বারবার বসে যাচ্ছে, এই যে এই অ্যাঙ্গেলটা যেটা থাকে না এটা লুজ হয়ে যাচ্ছে। যাই হোক, আর এমনি তো বাইকের সামনে কয়েকটা ফটো নেওয়ার ইচ্ছা ছিল, বাইকের সামনে কয়েকটা ফটো নিব। আর রাইডিং চলাকালীন এই যেটা হয় মোটর সাইকেল হিপনোটিজম, তো সেটা যেন না হয়, অল্প মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি। তো এখানকার প্রচণ্ড রোদ, এই সাইডে দেখতে পাচ্ছ কয়েকটা লরি দাঁড়িয়ে আছে, আর ওই সাইডে একটা তোমার মানে পুলিশদের একটা বসে আছে ওরা, তাই জন্য এইসব জায়গাতে দাঁড়ালাম, নাহলে এরকম মাঝ রাস্তা আমি সেরকম দাঁড়াই না। তো আজকে শনিবার, আজকে উপাস বলা চলবে না, নিরামিষ খাওয়া, সকাল থেকে কিছু খেয়ে বার হয়নি, তাই জন্য চোখ মুখ বসে গেছে। যাই হোক, এটার দিকে বেশি ধ্যান দিও না। তো বাইকের সাথে একটা ফটো তুলবো, তো সেরকম লাগেজ নিইনি, এই মাত্র একটা ব্যাগ আছে, আর এখানে ফটো স্ট্যান্ড আছে ফটো তোলার জন্য, আর এখানে তোমার পাওয়ার ব্যাংক এইসব আছে। তো এই যে এই জিনিসটা বারবার নেমে যাচ্ছে, আর মাইকটা বারবার এখান থেকে খুলে যাচ্ছে, কি ব্যাপার। একটা নতুন মাইক কিনতে হবে, আমি আগের জার্নিতেই বলেছিলাম, যেহেতু প্ল্যানিং আমার সেরকম না, তাই জন্য হালকা পাতলা মাইক দিয়েই চালাচ্ছি। দেখছি আমি তোমাকে তখনই বলেছিলাম না, প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। উঠে গেলাম ডালখোলা, বাপরে ডালখোলাতে বিশাল জ্যাম, এখান থেকে বোঝা যাচ্ছে। উন্নতি হলো না এইটুকু জায়গাটা। পুরা রাস্তা একদম খারাপ, তো এই কোনা বরাবর অল্প রাস্তা ঠিক আছে, এই কোনা বরাবরই যাচ্ছি। মানে পাহাড়ে রাস্তা খারাপ, অফরোড হবে সেটা ঠিক আছে, এখন যদি ন্যাশনালেই যদি অফরোড করতে হয় তার মতন আর খারাপ সিচুয়েশন আর কিছু নাই। সামনের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ, এতগুলা গাড়ি যাচ্ছে, ধুলা উড়ে গেছে, মানে সামনের কিছু দেখা যাচ্ছে না, মানে ভিজিবিলিটি না। তাহলে এটা বলে ন্যাশনাল, সরকারকে 18% GST দিয়ে এই সুযোগ সুবিধা উপভোগ করো। মোদি হোক আর মমতা হোক, ঠকতে সব সময় জনসাধারণকেই হবে।
অনেকক্ষণ পর অল্প ভালো রাস্তা পেলাম। আমি এখানে দাঁড়ালাম কারণ হচ্ছে আমি যখন ক্যামেরাটা মুছতেছি এরকম হাতের মধ্যে কালো কালো আসতেছে। কিসের জন্য কালো আসতেছে জানি না, অনেক ডিসপ্লেতে কালো কোনো ধুলা পড়েছে তাই জন্য। এখানে একটা হাতের গ্লাভস পরে নিচ্ছি, হাতগুলো কালো হয়ে লাল হয়ে যাচ্ছে একদম। এখন কিশনগঞ্জ ঢুকলাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে তার মধ্যে জলও নেই। বাপরে, যে যেরকম পারছে যাচ্ছে, এত উঁচা স্পিড ব্রেকার। ওখানে সামনে দেখি বোর্ড দেওয়া আছে, শিলিগুড়ি 100 কিলোমিটার, গুয়াহাটি 553 কিলোমিটার। আমার পিছনে একটা লরি আসতেছে, হাই স্পিড, এত স্পিডে ডাম্পার চালাচ্ছে। দেখছো আমার গাড়ি চলছে 80-তে, তাহলে ভাবো ও ডাম্পার ফ্লাইওভারে কত স্পিডে চালাচ্ছে। শিলিগুড়ি 97 কিলোমিটার, মানে 3 কিলোমিটার চলে আসলাম। এরে বাবা, এ তো আবার খারাপ রাস্তা শুরু হলো। জলের বোতল আছে? जल হ্যাঁ, पानी का बोतल 1 लीटर है? 1 लीटर है। হ্যাঁ, ले आइए। এটা যত সম্ভব বিহারের মধ্যে পড়ে বলে বাংলা ভাষা জানতে পারছে না। ये क्या बिहार के अंदर पड़ता है क्या? बंगाल के अंदर? इस जगह का नाम क्या है? यहाँ का हाँ, यहाँ का तो किशनगंज कहलाता है। किशनगंज। সো এখন উঠলাম ইসলামপুর বাইপাসে, যেটা আমার ফুল জার্নির সব থেকে সুন্দর রাস্তা মনে হয়। তো এখন প্রচণ্ড রোদ, এখন মনে হয় দুপুর টাইম কটা বাজে, দুপুর হয়ে গেছে, তাই জন্য প্রচণ্ড রোদ, দাঁড়ানো যাবে না। এটা যদি সকালের দিকে হতো আমি অবশ্যই দাঁড়াতাম, দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট নিতাম। এখন বাইরে প্রচণ্ড রোদ হচ্ছে। এখান থেকে ইসলামপুর বাইপাস শেষ হলো, এটা হচ্ছে ইসলামপুর টাউনে যাওয়ার রাস্তা। এখানেই আশেপাশে কোথাও একটা বাঙালি ধাবা নামে ভালো একটা ধাবা আছে, কিন্তু যাই হোক নিরামিষের জন্য তো কিছুই খেতে পারবো না, দাঁড়ানো বেকার হবে। বাড়ি থেকে মোটামুটি 200 কিলোমিটার রান করা হয়ে গেল। তো এখন আছি ইসলামপুরে, ইসলামপুর থেকে বেরিয়েছি কেবল। এখনও শিলিগুড়ি মোটামুটি ধরে নাও ওই 40-50 কিলোমিটার তো হবেই। তো মুখ চোখের পরিস্থিতি ঠিক একটা এরকম, প্রচণ্ড গরম। এখন অল্প ছায়া দিল, তাছাড়া প্রচণ্ড গরম ছিল, মানে থাকা যাচ্ছে না, আমার চোখ জ্বলছে। আমি এই জায়গাটায় জল রেখেছিলাম, এখন দেখি জলটা নেই, মানে রাস্তাঘাটে কোথাও একটা পড়ে গেছে জলটা। চোখ টোটালি কালো হয়ে গেছে, টোটালি কালো। ইসলামপুর পার করার সাথে সাথে দেখতে পাচ্ছ দুই সাইডে চা বাগানের দৃশ্য চলে আসছে। যাই হোক, এখান থেকে মনে হয় না উত্তরবঙ্গে চলে আসলাম। আমি একটা জিনিস খেয়াল করছি, ফুল এরিয়া কুয়াশা। এই সাইডে চা বাগান আছে, এই সাইডে কুয়াশা, এই সাইডে কুয়াশা, মানে চারদিকে কুয়াশা, আর কোনো রোদের চিহ্ন না। আমি এটা বুঝতে পারছি না এটা মেঘ না কুয়াশা না কী ব্যাপার, কিন্তু মনে হয় কিছু একটা আসবে, বৃষ্টি তো আসবেই। আমার গাড়ির তেলও নাই। এই আশেপাশে এই রাস্তাতে জিও বিপির পেট্রোল পাম্প আছে, ওখানে ঢুকতে লাগবে, তাও মোটামুটি 20-25 কিলোমিটার চলে যাবে। ফুল করে দাও। ঠিক আছে, পেট্রোল ভরানো কমপ্লিট, অনেকটা শান্তি। তো 950 টাকার ভরালাম, অনেক দূর চলে যাব, অন্তত লাভা ঘোরা হয়ে যাবে আমার।
কোন দিক দিয়ে যে ডাইভারশন পাবো। তো দুই সাইডে চা বাগান, চা বাগান দেখলে আলাদা একটা মনের শান্তি আসে যে না কিছু একটা ভালো দেখতে পাচ্ছি। আর ভুট্টা ক্ষেত ভালো লাগছে না আমাদের ওই সাইডকার। রাস্তার ওই সাইডে দেখা যাচ্ছে দেখো অনেক আনারসের দোকান। এটা এখানকার একটা কি বলবো ট্রেডমার্ক হয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম তখন দাদা আর আমি ওখান থেকে আনারস খেয়েছিলাম। এই যে এই সাইডেও দোকান আছে। তো বন্ধুরা একটা ইনফরমেশন দেওয়ার আছে। এই জায়গাটার নাম হচ্ছে গুয়াবাড়ি, ঠিক আছে? মানে আমি ভাবছি কে এই জায়গাগুলোর নাম রাখে গুয়াবাড়ি বলে। হ্যাঁ এই সর্বনাশ, আর কোনো নাম পেলো না। এটা হচ্ছে ন্যাশনাল, এর পাশে একটা ছোট রাস্তা, তার পাশে কিন্তু একটা ক্যানেল পড়ে, ঠিক আছে? ক্যানেলে পরে একটা রাস্তা আছে, এই ক্যানেলটাতে কিন্তু জল আছে। এই ক্যানেলটা বরাবর গেলেই কিন্তু তোমার গজলডোবা পড়ে। এই দেখো ক্যানেলটা, জল আছে, জল অনেকটাই আছে। তো এটা দেখানোর জন্য এই সাইডে ঢুকলাম, আমার রাস্তা হচ্ছে ওইটা। আমার এই সাইডের বাম সাইডের লুকিং গ্লাসটা খুব প্রবলেম দিচ্ছে, এটা এরকম বেঁকে যাচ্ছে। এটাকে আবার ঠিক করতে লাগবে, নাহলে কোনো একটা গ্যাটিস মারে জ্যাম করে দিতে লাগবে। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। এটাই কি গাজলডোবা না গজলডোবা, এটাই নাকি না কোনটা? আমি গজলডোবা কোনদিন আসিনি, অনেক বছর পর এসেছিলাম। থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। এই গ্রামে থাকে থাকে এমন অভ্যাস হয়েছে না, এই টাউন বাজারে এসে রাস্তা পার হতে ভয় লাগে। এখান থেকে জলপাইগুড়ি আর 24 কিলোমিটার। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি বেশি দূর নয়, 15-20 কিলোমিটার মতো। শিলিগুড়ি গ্রেটার সায়েন্স ক্লাব। তো এই সাইডে আবহাওয়াটা প্রচণ্ড খারাপ। এই যে সাইনবোর্ডে দেখতে পারা, এই যে জলপাইগুড়ি, ভিতর দিকে চলে গেল জলপাইগুড়ি এই সাইডের রাস্তা দিয়ে। তো এখানে রেড লাইট পড়ে গেছে। মাত্র 12 সেকেন্ড। তো এই যে রাইট সাইড দিয়ে চলে গেল জলপাইগুড়ি প্রপারের ভিতরে। আর এখানে আর একটা জিনিস দেখানোর মতন আছে, এই সামনে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে নর্থ বেঙ্গলের কোর্ট। এটা কি কোর্ট জানি না, কিন্তু তোমার জলপাইগুড়িতে তৈরি হচ্ছে। ট্রাফিক জ্যাম, সামনে পচা পেঁপের গাড়ি। আর এই সাইডে আর একটা রাস্তা চলে গেল, এটাও জলপাইগুড়ি প্রপারের দিকে যায়। আমার যে ব্যাটারি কন্ডিশন হাইলি হলে আর 4-5টা ফুটেজ আসবে, তারপরে ব্যাটারি ডেড হয়ে যাবে। ভাই চালাচ্ছে KTM 250 ডাউক, KTM ডাউক। জলপাইগুড়ির পরিচিতি তিস্তা ব্রিজ। এটা 1 লেনে সব গাড়ি চলতেছে। আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজ।
হচ্ছে ময়নাগুড়ি বাইপাস, আর বাম দিকে লেফট সাইডে চলে যাবে হচ্ছে ময়নাগুড়ি প্রপারে ঢোকার রাস্তা, বা সাইডে চলে যাবে ময়নাগুড়ি প্রপার। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমার ব্যাটারিও শেষের দিকে, ব্যাটারি শেষের সাথে সাথে আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম, ফার্স্ট পার্টটা। তো সেকেন্ড পার্টে আমি ডুয়ার্সে ঢুকে যাব। তো ফার্স্ট পার্ট নিয়ে যদি কোনো বক্তব্য, ফার্স্ট পার্ট নিয়ে কোনো বক্তব্য, কোনো ভুল বা কোনো ধরনের কিছু থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।